আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি অঙ্কুন শ্রেষ্ঠা। প্রথমে সংবাদ শিরোনাম। একনেকে ১৩,৪৪৫ কোটি টাকা ব্যয়ে ১৪টি প্রকল্প অনুমোদন। আগামীকাল যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন সহ বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী। জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় শেখ ফজলে নূর তাপস সহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ৭ মে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপনের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ। সরকারি পর্যায়ে দুই দেশের সংবাদ মাধ্যমগুলোর মধ্যে যোগাযোগ বৃদ্ধির গুরুত্বারোপ। সারা দেশে চলমান হামের টিকাদান কর্মসূচি বাস্তবায়িত হলে কমে আসবে হামের প্রকোপ, বলছেন বিশেষজ্ঞরা। শান্তি আলোচনা অনিশ্চিত হলেও বহাল থাকছে যুদ্ধবিরতি, জানালেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ওমান থেকে আবারও ইসলামাবাদ যেতে পারেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এবং আগামীকাল চট্টগ্রামে শুরু হচ্ছে বাংলাদেশ নিউজিল্যান্ড ৩ ম্যাচের টি-20 সিরিজ। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ১৩,৪৪৫ কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে ১৪টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৮,০৮৯ কোটি ৫৬ লাখ টাকা, প্রকল্প ঋণ ৫,৩৪০ কোটি ২৬ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১৫ কোটি ৫৯ লাখ টাকা। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ৫টি নতুন, ৫টি সংশোধিত এবং ৪টি মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত প্রকল্প রয়েছে। সভায় মন্ত্রিপরিষদ ও একনেক সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে শুল্ক আধুনিকায়ন ও অবকাঠামো উন্নয়ন প্রথম সংশোধন, পিপিআর রোগ নির্মূল এবং খুরা রোগ নিয়ন্ত্রণ তৃতীয় সংশোধন, জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণ ও ঝুঁকি হ্রাস নদীভিত্তিক প্রকল্প প্রথম সংশোধন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন পরিচ্ছন্ন কর্মী নিবাস নির্মাণ প্রথম সংশোধিত, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন অবকাঠামো উন্নয়ন দ্বিতীয় সংশোধিত এবং ঢাকা শহরে জরুরি পানি সরবরাহ প্রকল্প, ময়মনসিংহ বিভাগে 5টি জলবায়ু সহনশীল সেতু নির্মাণ, পার্বত্য চট্টগ্রামের সীমান্ত সড়ক নির্মাণ দ্বিতীয় পর্যায়, বৈরাগীর পুল বরিশাল, টুমচর বাউফল পটুয়াখালী জেলা মহাসড়ক উন্নয়ন প্রথম সংশোধিত, বরিশাল ভোলা লক্ষ্মীপুর জাতীয় মহাসড়ক উন্নয়ন প্রথম সংশোধিত এবং বরিশাল দিনারেরপুর লক্ষ্মীপাশা দুমকি সড়কের 14তম কিলোমিটারে গোমা সেতু নির্মাণ প্রথম সংশোধিত, বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের রেলপথ রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন প্রথম পর্যায় এবং মধুখালী থেকে কামারখালী হয়ে মাগুরা শহর পর্যন্ত ব্রডগেজ রেলপথ নির্মাণ প্রথম সংশোধন প্রকল্প। আগামীকাল যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি জেলার শার্শা উপজেলার উলাশী খাল পুনঃখনন উদ্বোধন করবেন এবং এক সুধী সমাবেশে যোগ দেবেন। পরে তিনি যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপর যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এক জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভা শেষে আগামীকালই তার ঢাকা ফেরার কথা রয়েছে। ২৪ জুলাই আগস্ট গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস সহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আগামী ৭ মে নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আজ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই শুনানি শেষে এই দিন ধার্য করা হয়। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ করে হত্যার নির্দেশ সহ ৩ অভিযোগের মামলায় সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ সকালে এই সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদের সহ ৭ আসামির বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তা আহমেদ নাসিরুদ্দিন মোহাম্মদকে দ্বিতীয় দিনের জেরা করেন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। এর আগে ২৩ এপ্রিল প্রথম দিনের জেরা করেন আসামিপক্ষ। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যাকাণ্ডের তদন্ত করার জন্য গঠিত টাস্ক ফোর্সকে আরও ৬ মাসের সময় দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি এ.এফ সাইফুল করিমের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আগের ২ দফা দেয়া ৬ মাসে তদন্ত শেষ করতে ব্যর্থ হয়েছে তদন্ত কমিটি। হাইকোর্টের গঠিত টাস্ক ফোর্সের কাছে হত্যাকাণ্ডের প্রাথমিক তথ্য উপাত্ত না থাকায় তদন্ত করতে সময় লাগবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এর আগে সাগর রুনি হত্যাকাণ্ড তদন্ত করতে টাস্ক ফোর্স গঠন করে দেয় হাইকোর্ট। তখন ৬ মাস সময় বেঁধে দিয়েছিল উচ্চ আদালত। ২৪-এর ৫ আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর সাংবাদিক রুনির ভাই র্যাব থেকে তদন্ত কাজ সরিয়ে নিতে হাইকোর্টে রিট করেন। সেই রিটের শুনানি করে হাইকোর্ট পুলিশের তদন্ত সংস্থা পিবিআইয়ের প্রধানকে দিয়ে ৫ সদস্যের একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্ক ফোর্স গঠন করে দেন। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ঢাকার পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরুন রুনি। এই হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন দাখিলের সময় নিম্ন আদালত এ পর্যন্ত ১২৫ বার পিছিয়েছে। দীর্ঘ ১৩ বছরেও আলোচিত এই হত্যাকাণ্ডের তদন্তের কুলকিনারা করতে পারেনি একাধিক তদন্ত সংস্থা। এই নিয়ে হাইকোর্টও ৩ বার ৬ মাস করে সময় দিয়েছেন। ২০১২ সালে যে ঘটনা ঘটে গেল, এমন একটা মর্মন্তুদ ঘটনা, যে ঘটনার মধ্যে তো কেউ বলেছিল যে আমাদের ২৪ ঘন্টার মধ্যে হবে, আসামিদের ধরা হবে, সেগুলো হওয়া হয়নি। কিন্তু সেই ধারাবাহিকতা রক্ষা করতে পারছেন না বর্তমান টাস্ক ফোর্সের সদস্যরা। কারণ ওই সময় যারা প্রাথমিকভাবে তদন্তের দায়িত্বে ছিলেন, যারা তথ্য প্রমাণ নিয়েছেন, কিংবা অনেক সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করেছেন, কিংবা সাক্ষীর বাইরেও আসামিদের গ্রেপ্তার করেছেন, তাদের কাছ থেকে যে সমস্ত তথ্য পেয়েছেন তার কোনো নিয়মতান্ত্রিক হস্তান্তর বর্তমান টাস্ক ফোর্সের উপরে হচ্ছে না, এবং তারা সে সমস্ত তথ্যের ক্ষেত্রে তারা কোনো অ্যাক্সেস পাচ্ছেন না। এটা হচ্ছে মূল বাধা। এই সরকার, এই আদেশটি, টাস্ক ফোর্স গঠনের আদেশটি অন্তর্বর্তীকালীন সরকার, তারা সেপ্টেম্বর ২০২৪-এর পরেও তারা ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত সময় কিন্তু এই টাস্ক ফোর্স কিন্তু কাজ করেছে। তারাও তো কোনো সন্তোষজনকভাবে অগ্রগতি তারা আদালতে দিতে পারে নাই, এবং তাদের সেই ক্ষেত্রে যে সমস্যা তারা বলেছেন এখনো পর্যন্ত একই সমস্যায় তারা ভুগছেন। এই বাধাটি আমরা আদালতের কাছে বলেছি, আদালত সেটা শুনেছেন এবং আমাদেরকে বলেছেন যে আপনারা আগামী ৬ মাস পর্যন্ত এই অগ্রগতি প্রতিবেদন দেওয়ার জন্য আমাদেরকে সময় দিয়েছেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেন। আজ মন্ত্রীর অফিস কক্ষে সাক্ষাৎকালে পারস্পরিক সম্পর্ক জোরদার এবং দুই দেশের গণমাধ্যম, সংস্কৃতি ও জ্ঞানভিত্তিক সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা হয়। সাক্ষাতের শুরুতে তুরস্কের রাষ্ট্রদূত তথ্যমন্ত্রীকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। সাক্ষাতে তথ্যমন্ত্রী মার্চে স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সামিটে অংশগ্রহণের জন্য তুরস্ক সফরের কথা উল্লেখ করেন এবং চমৎকারী আয়োজনের জন্য তুরস্ক সরকারকে ধন্যবাদ জানান। তিনি বলেন, স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সামিটের আয়োজন অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ। তথ্যমন্ত্রী বলেন, বর্তমান প্রযুক্তির বিশ্বে ডিজিটাল প্ল্যাটফর্মকে একটি নিয়ম নীতি ও শৃঙ্খলার মধ্যে আনা জরুরি, তবে তা একক কোনো দেশের পক্ষে সম্ভব না। এক্ষেত্রে সকল দেশকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। তুরস্কের রাষ্ট্রদূত তুরস্কের রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিওর সাথে বাংলাদেশ টেলিভিশন ও বেতারের মধ্যে সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত প্রস্তাবের কপি তথ্যমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।
উল্লেখ্য, গত মার্চে তুরস্ক সফরের সময় তথ্যমন্ত্রীর সাথে তুরস্কের প্রেসিডেন্সিয়াল কমিউনিকেশন ডিরেক্টরেটের পরিচালক প্রফেসর বুরহানুদ্দিন দুরানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে আধুনিক তথ্য ব্যবস্থাপনা সংক্রান্ত জ্ঞান বিনিময় এবং তথ্য আদান প্রদানের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত হয়। সাক্ষাতে তথ্যমন্ত্রী সরকারি পর্যায়ে দুদেশের সংবাদ মাধ্যমগুলোর মধ্যে যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন। এ সময় তারা উভয়ই দুদেশের মধ্যে ব্যবসা বাণিজ্য বৃদ্ধির বিষয়ে পণ্যের বহুমুখীকরণ ও ব্যবসায়ী প্রতিনিধিদের সফর বিনিময়ের উপর জোর দেন। অ্যাসোসিয়েশন অফ আইপিটিভি ওনার্সের একাধিক প্রতিনিধি দল আজ সচিবালয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জায়েদুর রহমান উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে অ্যাসোসিয়েশন অফ আইপিটিভি ওনারের প্রতিনিধিরা তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ও উপদেষ্টার কাছে 4টি লিখিত দাবি উপস্থাপন করেন। প্রতিমন্ত্রী ও উপদেষ্টা এসব দাবি গুরুত্বের সঙ্গে দেখবে বলে প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন। সারা দেশে সংক্রামক রোগ হামের টিকাদান কর্মসূচি অব্যাহত রয়েছে। 6 থেকে 59 মাস বয়সী সকল শিশুকে দেয়া হচ্ছে এই টিকা। টিকা কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হলে এই রোগের সংক্রমণ অনেকটাই কমে আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শরীফুল ইসলামের রিপোর্ট। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে, গত 15 মার্চ থেকে সারা দেশে ব্যাপক হারে ছড়িয়ে পড়ে হামের প্রকোপ। দেশের 64টি জেলার মধ্যে 58টি জেলায় ছড়িয়ে পড়ে সংক্রামক এই রোগ। ফলে উদ্বিগ্ন হয়ে পড়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আক্রান্তের দিক থেকে ঢাকা বিভাগ সর্বোচ্চ, এরপরে রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, ময়মনসিংহ ও বরিশাল বিভাগ। বিগত বছরগুলোতে টিকাদানের অভাবেই বিপুল সংখ্যক শিশু এই রোগে আক্রান্ত হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ডেথ অ্যানালাইসিসের এগেনস্টে একদম একটা যদি পরামর্শ হয়, আপনার বাচ্চাকে ভ্যাকসিন দিন, আপনার বাচ্চাকে মেজলসের ভ্যাকসিন দিন এবং সাথে আপনার বাচ্চাকে সুস্থ সবল রাখুন, তার নিউট্রিশন স্ট্যাটাসটা বৃদ্ধি করুন এবং বাচ্চাটাকে একটি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রাখুন। এবং আপনি বর্তমান সময়টাতে যেহেতু মিজলস এখন প্রকোপ অনেক বেশি, আপনার বাচ্চাটাকে বাইরের যে কোনো ধরনের জনবহুল স্থান আপনি অ্যাভয়েড করে চলুন, আননেসেসারি যদি দরকার না পড়ে। আর আপনার বাচ্চা যদি অন্য যে কোনো কারণে কোনো জনবহুল স্থান অথবা হাসপাতালে অন্য যে কোনো রোগের চিকিৎসা নিতে চায়, সাধারণ রোগের চিকিৎসা নিতে চায়, বাচ্চাকে অবশ্যই মাস্ক পরিধান করে নিয়ে যান। সংক্রমণ বৃদ্ধির সাথে সাথেই নানা উদ্যোগ গ্রহণ করে সরকার। হাসপাতালগুলোতে আইসোলেশন ওয়ার্ড চালুর পাশাপাশি 3টি ধাপে টিকাদান কর্মসূচি চালু করা হয়। 6 মাস বয়স থেকে 59 মাস বয়সী সকল শিশুকে দেয়া হচ্ছে হামের টিকা। বিশেষজ্ঞরা বলছেন, ভাইরাসজনিত সংক্রামক রোগ হাম প্রতিরোধে টিকা একটি শক্তিশালী সুরক্ষা ব্যবস্থা। তাই সকল শিশুকে টিকার আওতায় আনতে পারলে সংক্রমণ পরিস্থিতি দ্রুতই কমে যাবে। এই মাসেই বেশ কয়েকটা ক্যাম্পেইন হয়েছে এবং সারা দেশে খুব আড়ম্বরের সাথে এই হামের টিকা দেওয়া শুরু হয়েছে। সর্বোচ্চ পর্যায় থেকে প্রচেষ্টা থাকে এবং হসপিটালে যদি ডেডিকেশনটা থাকে, তাহলে অবশ্যই আমরা এই যে সাময়িক একটা ক্রান্তিকালের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, এটা আমরা অবশ্যই অতিক্রম করতে পারবো। তাই শিশুদের টিকা গ্রহণের পাশাপাশি শিশুদের শরীরে হামের উপসর্গ দেখা দিলে বিচলিত না হয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহণের তাগিদ বিশেষজ্ঞদের। শরীফুল ইসলাম, বিটিভি নিউজ, ঢাকা। এবারে আন্তর্জাতিক সংবাদ। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফা শান্তি আলোচনা অনিশ্চিত হলেও বহাল রয়েছে যুদ্ধবিরতি। পাকিস্তান সফর শেষে ওমানে থাকা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির আজ আবারও ইসলামাবাদ যেতে পারেন বলে জানিয়েছেন ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা। গতকাল যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই পাকিস্তান ছেড়েছিল ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বাধীন প্রতিনিধি দল।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরানের কাছে যে নতুন প্রস্তাব পেয়েছেন তা আগের থেকে অনেক ভালো। অন্যদিকে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ঘটে যাওয়া গুলিবর্ষণের ঘটনার সঙ্গে ইরানের কোনো সংশ্লিষ্টতা নেই বলেও মনে করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই ঘটনায় তদন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি। আরও জানাচ্ছেন কাজী শারমিন ইসলাম মেধা। যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই পাকিস্তান ছেড়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারচি নেতৃত্বাধীন প্রতিনিধি দল। তবে ওমান সফর শেষে তিনি আবার পাকিস্তানে যেতে পারেন বলে জানিয়েছে ইরান বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সি। এদিকে পাকিস্তান প্রধানমন্ত্রী কার্যালয় থেকে জানানো হয়েছে ফোনালাপে শাহবাজ শরীফ আঞ্চলিক ও শান্তি নিরাপত্তা বজায় রাখতে ইসলামাবাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এদিকে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের গতকাল ইসলামাবাদ সফরের কথা ছিল, তবে শেষ মুহূর্তে ট্রাম্প তাদের এ সফর বাতিল করেছেন। সফর বাতিলের সম্পর্কে তারা জানিয়েছেন দীর্ঘ আকাশপথে যাত্রার কারণে সফরটি বাতিল করা হয়েছে। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন সরাসরি আরেকটি আশা প্ল্যান হলেও যুদ্ধবিরোধী বহাল থাকবে। এ সময় মার্কিন প্রেসিডেন্ট জানান তারা ইরানের কাছ থেকে যে নতুন প্রস্তাব পেয়েছেন সেটি আগের প্রস্তাবের চেয়ে অনেক ভালো। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন কোনো প্রকার হুমকি বা অবরোধ বহাল থাকলে তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় যাবে না। এদিকে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কোর IRGC এক বার্তায় জানিয়েছে বিশ্বব্যাপী তেল গ্যাস সরবরাহের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ধরে রাখায় যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধে ইরানের চূড়ান্ত কৌশল। অন্যদিকে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির একটি হোটেলে ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে গুলি বর্ষণ করা হয়। এই সময় জরুরি ভিত্তিতে প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে সরিয়ে নেওয়া হয়, সাথে সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়। ঘটনার পরপরই শনিবার রাতে হোয়াইট হাউসে আয়োজিত এক জরুরি সংবাদ ব্রিফিংয়ে ট্রাম্প বলেন এই হামলায় তাকে ইরান যুদ্ধে জয়ী হওয়া থেকে বিচ্যুত করতে পারবে না। পরবর্তীতে আবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুলি বর্ষণের সঙ্গে ইরানের কোনো সংশ্লিষ্টতা নেই বলে মন্তব্য করেন। এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে তেহরানে ফিরে আসা ইরানি প্রতিনিধি দলের একটি অংশ রোববার রাতেই আবার ইসলামাবাদ পৌঁছাবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাত দিয়ে তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছেন। কাজী শারমিন ইসলাম মেধা, বিটিভি নিউজ। কলম্বিয়ার একটি মহাসড়কে বোমা হামলায় অন্তত 14 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 38 জন, যাদের মধ্যে 5 শিশু রয়েছে। শনিবার কলম্বিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কাউকা প্রদেশের প্যান আমেরিকান মহাসড়কে এই হামলার ঘটনা ঘটে। কলম্বিয়া সশস্ত্র বাহিনীর কমান্ডার জেনারেল হুগো লোপেজ সংবাদ সম্মেলনে জানিয়েছেন এটি একটি পরিকল্পিত সন্ত্রাসী হামলা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই হামলার জন্য ইভান মর্দিস্কো নেটওয়ার্ক এবং জাইবে মার্টিনেস নামক সশস্ত্র গোষ্ঠীকে দায়ী করেছে দেশটির সেনাবাহিনী। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। তিনি হামলাকারীদের সন্ত্রাসী, ফ্যাসিস্ট এবং মাদক পাচারকারী হিসেবে আখ্যা দিয়ে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রী পেদ্রো আর্নুলফো সানচেজ জানিয়েছেন আগামী 31 মে কলম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে এসব হামলা ঘটছে। ইসরায়েলি হামলায় লেবাননে মৃতের সংখ্যা বেড়ে 2496 জনে পৌঁছেছে। গত 2 মার্চ শুরু হওয়া সাম্প্রতিক সংঘাতের পর থেকে এ পর্যন্ত 7725 জন আহত হয়েছেন। শনিবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায় সরিয়ে নেওয়া আশ্রয়কেন্দ্রগুলোতে অবস্থানরত বাস্তুচ্যুত মানুষের সংখ্যা 1,20,000 ছাড়িয়েছে। এসব কেন্দ্রে আশ্রয় নেওয়া পরিবারের সংখ্যা প্রায় 31,000-এ পৌঁছেছে। এদিকে লেবানন ও ইসরায়েলের মধ্যকার চলমান যুদ্ধবিরতি আজ থেকে শুরু করা আরও 3 সপ্তাহের জন্য অব্যাহত থাকবে। গত 16 এপ্রিল থেকে শুরু হওয়া 10 দিনের যুদ্ধবিরতির মেয়াদ আজ শেষ হওয়ার কথা ছিল। গত বৃহস্পতিবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় এক উচ্চ পর্যায়ের বৈঠকে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত হয়। তবে চলমান যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে।
ইসরায়েলের তেল আবিব সহ বিভিন্ন শহরে শনিবার সরকার বিরোধী বিশাল বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের পদত্যাগ এবং 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার হতাহত হওয়ার ঘটনা নিয়ে একটি আনুষ্ঠানিক তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন। ইসরায়েলি গণমাধ্যম এই তথ্য জানিয়েছে। দ্য টাইমস অফ ইসরায়েলের তথ্য অনুযায়ী তেল আবিবের হাবিবা স্কোয়ারে ছিল বিক্ষোভের প্রধান কেন্দ্র। বিক্ষোভকারীরা গাজায় আটকে থাকা বন্দীদের বিষয়ে সরকারের ভূমিকার সমালোচনা করেন। এছাড়া 7 অক্টোবরের ব্যর্থতার তদন্ত নিয়ে সুপ্রিম কোর্টের বিচার কাজ চলার সময় বিচার বিভাগের স্বাধীনতা রক্ষারও দাবি তোলেন তারা। জেরুজালেমেও শত শত মানুষ বিক্ষোভ করেছে। হাইফার হোরেফ সেন্টারে প্রায় 1000 বিক্ষোভকারী জমায়েত হন। দেশের আরও একটি জায়গায় বিক্ষোভের খবর পাওয়া গেছে। এই বিক্ষোভ আয়োজন করেছে দুর্নীতি বিরোধী সংস্থা মুভমেন্ট ফর কোয়ালিটি গভর্নমেন্ট এবং অন্যান্য সুশীল সমাজগোষ্ঠী। আবারও দেশের খবর। বিশ্ব মেধাস্বত্ব দিবস উপলক্ষে চট্টগ্রামের ইউএসটিসি রিসার্চ সেলের উদ্যোগে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ইউএসটিসির ডি ব্লকে ক্রীড়াক্ষেত্রে মেধাস্বত্ব অধিকার, উদ্ভাবন ও সৃজনশীল উৎকর্ষের চালিকা শক্তি শীর্ষক সেমিনারে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার অধ্যাপক ডক্টর নুরুল আফসার। ইউএসটিসি রিসার্চ সেলের পরিচালক ডক্টর মোহাম্মদ শাহাবুদ্দিনের সভাপতিত্বে সেমিনারে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর আব্দুল গফুর। অন্যান্যের মধ্যে রেজিস্ট্রার দিলীপ কুমার বড়ুয়া, ফার্মাসিউটিক্যাল সায়েন্স ফ্যাকাল্টির ডিন ডক্টর অনিন্দ্য কুমার বক্তব্য রাখেন। বক্তারা বলেন, উদ্ভাবন, সৃজনশীলতা ও নৈতিক গবেষণা চর্চা নিশ্চিত করতে মেধাস্বত্ব সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেয়ার বাজারের খবর। সপ্তাহের শুরুতে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে চাঙ্গাভাব বিরাজ করছে। আজ শেয়ার লেনদেন ও মূল্য সূচক দুটোই বেড়েছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 14,876.44, যা পূর্ববর্তী দিনের চেয়ে শতকরা 0.30 ভাগ বেশি। এছাড়া সিসি 30-এর মূল্য সূচক দাঁড়ায় 13,139.50, যা পূর্ববর্তী দিনের চেয়ে শতকরা 0.59 ভাগ বেশি। আজ 221টি কোম্পানির 78,41,943টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 23,58,95,000 টাকারও বেশি। এর মধ্যে 97টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, 96টির কমেছে এবং 28টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার আন্তর্জাতিক মুদ্রা বাজারের খবর। আজ বাংলাদেশি মুদ্রায় বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার: ইউএস ডলার 122 টাকা 75 পয়সা, সিঙ্গাপুর ডলার 96 টাকা 21 পয়সা, অস্ট্রেলিয়ান ডলার 87 টাকা 80 পয়সা, কানাডিয়ান ডলার 89 টাকা 80 পয়সা, হংকং ডলার 15 টাকা 48 পয়সা, ইউরো 143 টাকা 91 পয়সা, ব্রিটিশ পাউন্ড 166 টাকা 12 পয়সা, সৌদি রিয়াল 32 টাকা 34 পয়সা, কাতার রিয়াল 33 টাকা 27 পয়সা, ইউএই দিরহাম 33 টাকা 2 পয়সা, কুয়েতি দিনার 395 টাকা 63 পয়সা, মালয়েশিয়ান রিঙ্গিত 30 টাকা 57 পয়সা, থাই বাত 3 টাকা 30 পয়সা, ভারতীয় রুপি 1 টাকা 30 পয়সা, চীনা ইউয়ান 17 টাকা 96 পয়সা। এবারে খেলার খবর। ক্রিকেট। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টি-20 সিরিজ শুরু হচ্ছে আগামীকাল। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট শহীদ মতিউর রহমান স্টেডিয়ামে প্রথম ম্যাচ শুরু হবে দুপুর 2টায়।
সিরিজের দ্বিতীয় দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে এবং সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকায়। আজ টি-20 সিরিজের ট্রফি উন্মোচন করেন দুই দেশের অধিনায়ক। এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস নতুন করে ভালো করার আশা প্রকাশ করে বলেন, এটি আন্তর্জাতিক ম্যাচ, প্রতিটি ম্যাচই প্রতিটি খেলোয়াড়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। টি-20 বিশ্বকাপের পর এবারই প্রথম কোনো ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ। হকি। ইন্দোনেশিয়ার জাকার্তায় চলমান নারী এশিয়ান গেমসের বাছাই পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে আজ বিকেল 4:30টায় হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। দুই ম্যাচে 1 জয় ও 1 ড্রয়ে 4 পয়েন্ট নিয়ে এই গ্রুপের শীর্ষে অবস্থান করছে বাংলাদেশের নারী দল। নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী চাইনিজ তাইপের বিপক্ষে 5-5 গোলে ড্র করেছিল বাংলাদেশ। এরপর উজবেকিস্তানকে 3-2 গোলে হারিয়ে ইতিহাস গড়ে বাংলাদেশের নারীরা। কারণ এবারই প্রথম আন্তর্জাতিক অঙ্গনে সিনিয়র জাতীয় দল পর্যায়ে খেলছে তারা। 8 দলের মাঝে শীর্ষ 4 দল পাবে জাপানে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে খেলার টিকিট। এবারে আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা সহ প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে 2-1 জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2.2 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 3.6 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 5টা 23 মিনিটে এবং সূর্যাস্ত 6টা 18 মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালে জোয়ার ভাটার সময়সূচি। জোয়ার শুরু হবে রাত 4টা 37 মিনিটে, ভাটা সকাল 10টা 44 মিনিটে।